তো ভারতের নদ নদীগুলোকে যদি ডিভিশন করতে হয়, ডিভাইড করতে হয়, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করব। ইন্ডিয়ান রিভার্স আর অফ টু টাইপস। এক নম্বর হচ্ছে নর্থ ইন্ডিয়ান রিভার্স, আর দু নম্বর হচ্ছে তো এই যে নর্থ ইন্ডিয়ান রিভার্স গুলো আছে, এটার তিনটে ভাগ আছে। নর্থ ইন্ডিয়ান রিভার্স টোটাল তিনটে আছে, যাদের সম্পর্কে আমাদের পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে সিন্ধু বা ইন্দাস রিভার, নাম্বার হচ্ছে গঙ্গা, এবং থার্ড হচ্ছে ব্রহ্মপুত্র। তো ভারতের নদ নদীগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদীর মধ্যে আছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে কি আছে? সাউথ ইন্ডিয়ান রিভার্স এর মধ্যে আছে দু রকমের রিভার্স, যেগুলো কিছু আছে ওয়েস্ট ফ্লোয়িং, যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং আরব সাগরে মিলিত হয়, আর কিছু আছে ইস্ট ফ্লোয়িং, যেগুলো পূর্ব দিকে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে মিলিত হয়। এই দুটো ভাগে ভাগ করা হয়েছে দক্ষিণ ভারতের নদ নদী। টোটাল এই হচ্ছে ইন্ডিয়ান রিভার্সের ক্লাসিফিকেশন। এবার রিভার সম্পর্কে আলোচনা করার প্রচুর জিনিস রয়েছে। রিভার একটা প্রচন্ড ভাবে ভাস্ট চ্যাপ্টার, এটা নিয়ে আলোচনা আমরা করব। কিন্তু আমি আজকে ডিরেক্টলি একদম রিভার্সের মধ্যেই প্রবেশ করে রিভার্স গুলো সম্পর্কে আলোচনা করা শুরু করে দিচ্ছি। এই রিভার্স গুলো নিয়ে সবকটা নিয়ে এক একটা করে ডিসকাশন শুরু করে দিচ্ছি। আমি আলাদা আলাদা করে এরপরে রিভার্সের বাকি যে পার্ট গুলো থাকবে সেগুলো পরে আবার ডিসকাস করবো। তো প্রথমে কোথা থেকে স্টার্ট করব? লেটস স্টার্ট ফ্রম গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা নদীর থেকে শুরু করি। ম্যাপটা দেখবে, এই ম্যাপটাকে আমি বড় করে নিই। আচ্ছা, এই ম্যাপের মধ্যে দেখাতে দেখাতে আলোচনা করব, যাতে জিনিসটা মাথার মধ্যে থাকে, ইমেজটা মাথার মধ্যে থাকে, এবং তোমরা লিখতে নোট ডাউন করতে পারো, না করলেও হবে, মডিউলের মধ্যে যেগুলো আছে সেগুলো পড়লেই হবে। দেখো, গঙ্গা রিভার সিস্টেম। তো গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? আমরা জানি যে গঙ্গা নদীর উৎপত্তি হয় গঙ্গোত্রী হিমবাহ। এটা কোথায় আছে? উত্তরাখণ্ডে। গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে গঙ্গা নদীর উৎপত্তি, উত্তরাখণ্ডে সিচুয়েটেড। এবং আরেকটা গ্লেশিয়ার আছে যেটার নাম হচ্ছে সতোপন্থ, সতোপন্থ গ্লেশিয়ার। এখান থেকে আরেকটা নদীর উৎপত্তি হয় যেটার নাম অলকানন্দা। একদিক থেকে আসছে ভাগীরথী, গঙ্গোত্রী থেকে যে নদীটা আসছে সেটার নাম ভাগীরথী। আর শতপথ হিমবাহ থেকে যে নদীটা আসছে সেটার নাম কি বললাম? অলকানন্দা। এই দুটো নদী একে অপরের সাথে মিলিত হচ্ছে দেব প্রয়াগ নামক স্থানে। দেব প্রয়াগ, যেটা উত্তরাখণ্ডেই অবস্থিত, যেখানে দুটো নদী এসে একে অপরের সাথে মিলিত হলো। এইখান থেকে নদীটার নাম কি হয়ে যাচ্ছে? গঙ্গা। তো দেবপ্রয়াগ নামক স্থানে, যেখানে অলকানন্দা এবং ভাগীরথী এসে মিট করছে, তারপর থেকে নদীটার নামকরণ করা হচ্ছে গঙ্গা। তাহলে প্রয়াগ, দেব প্রয়াগের মধ্যে যে প্রয়াগ কথাটা, এর মানে কি? প্রয়াগ শব্দের অর্থ কি? প্রয়াগ মানে হচ্ছে কনফ্লুয়েন্স অফ টু অর মোর দ্যান টু রিভার্স, মানে দুই বা তার বেশি নদীর মিলিত স্থল হচ্ছে প্রয়াগ।
তো দেবপ্রয়াগে দুটো নদী মিলিত হচ্ছে, সেটা কি কি? একটা ভাগীরথী, একটা অলকানন্দা। এরকম কিছু প্রয়াগ আরো আছে যেগুলো অ্যাকচুয়ালি আছে অলকানন্দা নদীর উপর, ভাগীরথীর ওপর নেই, আছে অলকানন্দার ওপর। এগুলো কি কি? প্রথমে উপর থেকে নিচের দিকে আসছি। বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ, আর দেব প্রয়াগ। এই পাঁচটা প্রয়াগ যেগুলো এখানে ইম্পর্টেন্ট। এবার এখানে আরেকটু জানতে হবে যে কোন প্রয়াগে কোন কোন নদী এসে মিলিত হচ্ছে। কোন প্রয়াগে কোন নদী মিলিত হয় সেটাও বলে দিই। এগুলোকে মনে রাখতে হবে এবং পরপর মনে রাখতে হবে, এই অর্ডারে মনে রাখতে হবে। স্যার আপনার বিষ্ণু, স্যার আপনার আওয়াজটা না মানে একটু মানে একটু চেপে চেপে যাচ্ছে, ইকো টাইপের হচ্ছে আর চেপে চেপে যাচ্ছে, মানে মানে মনে হয় হাওয়া চলে আসছে। হওয়ার জন্য কেটে যাচ্ছে। মানে মানে চেপে চেপে যাচ্ছে, মানে কথার মধ্যে স্যার প্রচুর এয়ার ঢুকে যাচ্ছে তো, এরকম একটু মানে শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা কি সবার হচ্ছে শুনতে অসুবিধাটা? হ্যাঁ স্যার। না ঠিক আছে তো। হ্যাঁ স্যার, সবারই হচ্ছে। ঠিক আছে, আমি ফ্যানটা অফ করে দেখছি। এবার দেখো, যদি প্রবলেম হয় বলবে। আচ্ছা, তো এই যে রিভার্স গুলো, বিষ্ণু প্রয়াগে যেটা এসে মিট করছে সেটা ধৌলি গঙ্গা। নন্দ প্রয়াগে এসে মিট করছে যে রিভারটা, সেটার নাম নন্দাকিনী। কর্ণপ্রয়াগে এসে মিট করছে পিন্ডারি। আর রুদ্রপ্রয়াগে এসে মিট করেছে মন্দাকিনী। মন্দাকিনী। এবার এই পুরো পয়েন্টগুলো এই ছকটাকে মাথায় রাখবে, এই ছকটাকে সাজিয়ে নেবে। আর জায়গাগুলো কোন মানে পরপর প্রয়াগগুলো কি কি, যে কোনো একটা সিকোয়েন্সে মনে রাখবে, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে। আর কোন প্রয়াগ, সেখানে কোন নদী মিলিত হচ্ছে সেটাও মনে রাখবে। এবার গঙ্গা নদীর উৎপত্তি হয়ে গেল দেবপ্রয়াগ থেকে। দেবপ্রয়াগ থেকে এগিয়ে গেলে ঋষিকেশ বলে একটা শহর আছে, এবং ঋষিকেশ থেকে আরো কিছুটা দূর হরিদ্বার বলে একটা শহর আছে। এই হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি। হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। এবার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি বলতে কি বোঝায়? একটা নদীর তিনটে কোর্স আছে। আপার কোর্স, আপার কোর্স মানে হচ্ছে উচ্চগতি, যেখানে পাহাড়ের মধ্যে দিয়ে ফ্লো করে এবং নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, ক্ষয় কার্য। তারপরে হচ্ছে মিডিল কোর্স, মধ্যগতি, যেখানে নদী মূলত বহন কার্য করে। আর তারপরে হচ্ছে লোয়ার কোর্স, যেখানে নদীর প্রধান কার্য হচ্ছে সঞ্চয় করা। যেটা নিয়ে কথা বলার জন্য ক্লাস, সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার নিয়ে আমরা কথা বলবো আজকে। ঠিক, স্টেটস অফ ম্যাটার নিয়ে কথা বলবো। তো স্টেটস অফ ম্যাটারে যে জায়গাটা নিয়ে প্রথম কথা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা টোটাল এখন অব্দি তিনখানা স্টেট নিয়ে সবাই জানি, সবাই তিনটে স্টেট নিয়ে আমরা পড়েছি। একটা সলিড, একটা লিকুইড, আর একটা হচ্ছে গ্যাসিয়াস। এই তিনটে স্টেটকে, বক্তব্য হচ্ছে এই তিনটে স্টেটকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিসক্রিট স্টেট। ডিসক্রিট জিনিসটার মানে কি? ডিসক্রিট শব্দটার মানে হচ্ছে এরকম যে সলিড যদি স্টেট নিয়ে কথা বলি তাহলে সলিড স্টেটের মধ্যে শুধু সলিডের পার্টিকেলটা আছে, কোন রকম লিকুইড বা গ্যাসিয়াস পার্টিকেলটা সেখানে নেই। লিকুইডের ক্ষেত্রে শুধু লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে শুধু গ্যাসটা আছে।
এখন বক্তব্য হচ্ছে এই সলিড বা লিকুইডের যদি একটা আমরা মধ্যবর্তী কোনো দশা বা মিডল কোনো একটা স্টেট আমরা নিয়ে কথা বলি, তো সেইটাকে আমরা ফোর্থ স্টেটস অফ ম্যাটার বলবো, সেই জিনিসটাকে আমরা ফোর্থ স্টেট অফ ম্যাটার বলবো, আর তার নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লাজমা। এখন বাংলা ভার্সনে প্রশ্নটা বহুবার এসেছে যে প্লাজমা এটা পদার্থের কততম দশা? তো চতুর্থ দশা। কেন? কারণ আরেকটা প্রশ্ন এইভাবে এসেছে যে লিকুইড আর গ্যাসের যেটা মধ্যবর্তী দশা আমরা জেনে থাকি, এইটাকে ফিফথ স্টেট অফ ম্যাটার শুধু বলছে এরকমটা না, এটার আরেকটা যে পরিচয় রয়েছে সেটা হচ্ছে এরকম যে এটাকে বলছে লেটেস্ট কোনো দশা। ঠিক আছে, এই টার্মগুলো একটু মাথায় রেখে দাও, কারণ এই টার্মগুলো দিয়ে প্রশ্ন এসেছে, তাই আমরা এইভাবে করছি। তো ফিফথ কোনো স্টেট বা লেটেস্ট কোনো স্টেট যদি আমরা বলি, সেটা হচ্ছে লিকুইড আর গ্যাসের কোনো একটা মিডল স্টেট বা মধ্যবর্তী দশা, যেটাকে আমরা নাম দিয়েছি বিইসি, বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট, যেটাকে আমরা নাম দিয়েছি বিইসি, যার পুরো নামটা হচ্ছে কি বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। কি নাম পুরো? বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। তো এই নাম সম্পর্কে আমরা সবাই জানি, বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট। এখন বক্তব্য হচ্ছে এই জায়গা থেকে এই শুধুমাত্র 4-5টা ওয়ার্ডের থেকে আমাদের যে দুখানা প্রশ্ন এখন অব্দি এসছে, আবার একবার বলে নিচ্ছি। সেই প্রশ্ন হচ্ছে এরকম যে পদার্থের চতুর্থ দশার কি নাম? সেটা হচ্ছে প্লাজমা। এই প্লাজমাকে আমরা এক্সাম্পল হিসাবে কি বলতে পারি? ধরো এক্সাম্পল হিসেবে আমরা এরকম বলতে পারি, যেগুলোকে আমরা বলছি লাভা। তো লাভার মধ্যে সলিডের পার্টিকেল অবভিয়াসলি রয়েছে এবং তার স্টেট, ফিজিক্যাল স্টেট বা ভৌত দশা হিসাবে দেখতে গেলে তাকে আমরা লিকুইড বলছি। তো লিকুইড আর সলিডের একটা মিডল স্টেট, তো তাকে আমরা প্লাজমা বলছি। কারেক্ট। আমরা যেমন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি, মানে প্লাজমিক ওয়ার্ডটার মানেই হচ্ছে এরকম যে যেখানে কিছুটা সলিড এবং লিকুইডের পার্টিকেল আছে। আর এদিকে আরেকটা প্রশ্ন এসছে কিরকম, সেটা হচ্ছে লেটেস্ট স্টেটের নাম, তো যেটাকে আমরা নাম দিয়েছি বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট, যেটাকে আমরা কি বলছি বিইসি। এখান অবধি কারোর কোনো ডাউট বলবে? আমরা একদম ধরে ধরে শুরু থেকে যে আলোচনার দরকার সেটুকু করছি। এখান অবধি কারোর কোনো ডাউট থাকলে বলবে। নেই? ক্লিয়ার? সরানো যাবে? এটা সরানো যাবে? কারেক্ট, ঠিক। আমরা খুব লিমিটেড কিছু জায়গা এখান থেকে পড়বো, কারণ চ্যাপ্টারটা তুমি তোমাদের নোটস বা অন্যান্য জায়গা থেকে দেখতে গেলে দেখবে, বা বইপত্রতে তো কথা হচ্ছে। এর পরে যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই কনভার্সন যাকে আমরা বলি। ক্লিয়ার? কনভার্সন যাকে আমরা বলি, কনভার্সন বলতে কোন জায়গাটা নিয়ে বলছি? কনভার্সন বলতে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কনভার্সনের যে নামগুলো রয়েছে সেই জায়গাগুলো। খুবই ছোট, একটু দেখে নাও আগে। আমরা কেবল তোমাদেরকে মাথায় এইটুকু জিনিস রাখতে হবে যে সলিড থেকে আমরা লিকুইডে যাই হিট দেওয়ার মাধ্যমে, লিকুইড থেকে আমরা গ্যাসে যাই হিট দেওয়ার মাধ্যমে। কারেক্ট। নেক্সট যে জায়গাটা মাথায় রাখতে লাগছে সেটা হচ্ছে গ্যাস থেকে আমরা হিট যদি উইথড্র করি, যাকে আমরা মাইনাস হিট বলে লিখছি, আমরা লিকুইডে ব্যাক করব। আর লিকুইড থেকে যদি আমরা আরো হিটকে উইথড্র করি, তাহলে আমরা কোথায় ফিরবো বলো? তাহলে আমরা মোটামুটি ভাবে কোথায় আসছি? সলিডে আসছি। এই জায়গাটাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, তার একটাই কারণ, তাহলে কনভার্সনটা মুখস্থ করা তোমার সুবিধা হবে। দেখো ভাই, যা বলবে বলো, আলটিমেটলি তোমাকে মুখস্থই রাখতে হবে। কারেক্ট? তো আলটিমেটলি মুখস্থই রাখতে হবে। তো ব্যাপার হচ্ছে সলিড থেকে আমরা যখন লিকুইডে যাব, কেউ বলো, আমরা আলোচনার মাধ্যমে ক্লাসটা করি, কারণ সবাই আমরা পড়েইছি 7-8-এ, কি এই স্টেটের চেঞ্জটাকে আমরা কি বলি? এই কনভার্সনটাকে আমরা কি বলি বলো? কে বলবে? সলিড থেকে লিকুইডে যাওয়াকে কি বলি আমরা? ফিউশন স্যার। আমরা দুটো নাম বলি। একটাকে, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, তাকে আমরা বলে আসছি বারবার কি? মেল্টিং। মেল্ট করা হচ্ছে, সলিড থেকে লিকুইডে যাচ্ছে, মেল্টিং। আর যে প্রশ্নটা এখন আমাদের খুব বারবার আসে, যেটা মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে ফিউশন। তার মানে ফিউশনের যে মানে, সেটা কিন্তু সলিড থেকে লিকুইডে যাওয়া, ঠিক, উইথ দ্য হেল্প অফ সাম হিট। তাহলে হিট দেওয়ার মাধ্যমে সলিড থেকে লিকুইডে যাওয়াকে আমরা কি বলছি বলো? ফিউশন বলছি। ক্লিয়ার? এখান অব্দি ফিউশন বলছি। নেক্সট আমরা যে জায়গাতে আসছি সেটা হচ্ছে
নেক্সট যে জায়গাতে আসছি সেটা হচ্ছে লিকুইড থেকে গ্যাসে যাওয়াকে। কেউ বলে ফেলো লিকুইড থেকে গ্যাসে যাওয়াকে আমরা কি বলি? লিকুইড থেকে আমরা গ্যাসে যাওয়াকে কি বলি? কে বলবে? কি বলবে? মেল্টিং আমরা বললাম সলিড থেকে লিকুইডকে। তাহলে আমরা লিকুইড থেকে গ্যাসে যাওয়াকে বলবো বয়েলিং, লিকুইড থেকে গ্যাসে যাওয়াকে বলবো বয়েল করা অর্থাৎ বয়েলিং। ঠিক। আর কি নামে ডাকা যায়? আর কি নামে ডাকা যায়? আর কি নামে পরীক্ষায় প্রশ্ন আসে? বলে ফেলো আর কি নামে ডাকা যায়? বলো, কে বলবে? এটা আরেকটা হ্যাঁ, আরেকটা নাম যেটা বলা হয় সেটা হচ্ছে ভেপারাইজেশন। আরেকটা নাম যেটা বলা হয় সেটা হচ্ছে ভেপারাইজেশন। তাহলে আমরা এখান থেকে চারখানা নতুন, মানে নতুন ঠিক না, চারখানা টার্ম পেয়ে গেলাম যেটা আমরা সলিড থেকে লিকুইড এবং লিকুইড থেকে গ্যাসে যাওয়ার জন্য ব্যবহার করি। কারেক্ট। আমরা নেক্সট যে টার্মে আসবো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের লিকুইড থেকে কোথায় ফেরা, লিকুইড থেকে আবার কিন্তু গ্যাসে ফেরা। তাহলে 3 নাম্বার আমরা ব্যাক করছি, লিকুইড থেকে কোথায় ফিরছি? লিকুইড থেকে গ্যাসে। কে বলবে এই লিকুইড থেকে গ্যাসে ফেরার যে টার্ম এটাকে কি বলে? কে বলবে? লিকুইড থেকে গ্যাসে ফিরতে গেলে আমাকে হিটকে উইথড্র করতে হবে। তো হিটকে উইথড্র করার মাধ্যমে লিকুইড থেকে গ্যাসে কনভার্সনকে আমরা কি বলবো? কি বলবো এটাকে? স্যার মানে গ্যাস এইটাকে থেকে কনডেনসেশন। ভুল বলছি, এই জায়গাতে আমরা টার্মটা উল্টো লিখে ফেলেছি, এক সেকেন্ড, এটাকে উল্টো লিখে ফেলেছি। কারেক্ট, গ্যাস থেকে লিকুইডে যাওয়াকে। ঠিক বলছো, মানে গ্যাস থেকে আমরা যখন আবার লিকুইডে ব্যাক করছি, তো এটাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা কি নামে ডাকি? এটাকে আমরা কনডেনসেশন বলি। বাংলায় যেটাকে আমরা কি নামে ডাকি? ঘনীভবন, তাই তো? বাংলায় এটাকে আমরা কি বলি? ঘনীভবন। তার মানে গ্যাস থেকে যখন আমরা লিকুইড আবার ব্যাক করছি, ঠিক একই রকম ভাবে আমরা আরেকটা যে কনভার্সন করে থাকি সেটা হচ্ছে কি? লিকুইড থেকে আবার সলিডে ব্যাক করা। লিকুইড থেকে আবার সলিডে ব্যাক করা, একে আমরা কি নামে ডাকবো? লিকুইড থেকে সলিডে ব্যাক করাকে কি নামে ডাকবো? কি নামে ডাকবো বলো? এইটাকে আমরা বলি ফ্রিজিং। এইটাকে আমরা বলি ফ্রিজিং। তো ফ্রিজিং হলো কোনটা? লিকুইড থেকে আবার সলিডে ফেরা হিটকে উইথড্র করার মাধ্যমে। এখানে অবধি খুব নর্মাল কিছু টার্ম আমরা সবাই জানি, সেগুলো দেখলাম। নেক্সট যে 2-3টে টার্ম আমাদের জরুরি, সেই দুখানা টার্মে আমরা চলে আসি। হলো, নেক্সট যে দুখানা টার্মের আমাদের জরুরি সেই দুটো টার্মে চলে আসি। সেটা হচ্ছে এরকম। নেক্সট আমরা সলিড থেকে যখন হিট দেওয়ার মাধ্যমে সরাসরি গ্যাসে আমরা পৌঁছাই, কি নাম দেওয়া হয় এই কনভার্সনকে? এই পরিবর্তনকে কি নাম দেওয়া হয়? সাবলিমেশন। এইটাকে আমাদের কি নাম দেওয়া হয় বলো? সাবলিমেশন, তাই তো? তো সলিড থেকে সরাসরি আমরা যখন গ্যাসে যাচ্ছি তাকে আমরা কি নাম দিয়েছি? সাবলিমেশন। এখন বক্তব্য হচ্ছে এই সাবলিমেশন, এই টার্মটা আমরা ইউজ করছি কোথায়? সলিড থেকে সরাসরি আমরা গ্যাসে যাওয়ার ক্ষেত্রে। তাহলে একে যদি আমরা উল্টো করে দিই, একে উল্টো করে দিই বলতে কি রকম বলতে চাইছি? আমরা বলছি গ্যাসকে যদি আমি হিট উইথড্র করি বা ঠান্ডা করি, তাহলেও এমন কিছু সাবস্টেন্স আছে যারা লিকুইডে না গিয়ে সরাসরি কোথায় ব্যাক করবে বলো? সরাসরি ব্যাক করবে সলিডে। তো এরকম সাবস্টেন্স যারা রয়েছে, তো তাদের এই কনভার্সনকে আমরা কি বলি? মানে অ্যাকচুয়ালি যেটা সাবলিমেশনের অপোজিট একটা প্রক্রিয়া, সাবলিমেশনের একটা অপোজিট কোনো যদি প্রসেস আমরা বলি, তাহলে এর দুখানা নাম রয়েছে। কে কে বলবে কি কি নাম রয়েছে এটার? একটাকে আমরা বলি ডিপোজিশন। ভালো করে মাথায় ঢুকিয়ে ফেলো, ডিপোজিশন। এই ডিপোজিশন টার্মটা বহুবার এসেছে পরীক্ষায়। একটাকে আমরা বলি ডিপোজিশন, আর আরেকটা যে টার্ম এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? হোর ফ্রস্ট। তাকে বলা হয় কি? হোর ফ্রস্ট। তো এই দুখানা টার্ম দিয়ে আমরা প্রকাশ করি গ্যাস থেকে সরাসরি সলিডে ব্যাক করাকে কোনো কিছু সাবস্টেন্সদের হিট উইথড্র করার মাধ্যমে। এখানে অবধি যদি হয়েছে, আমরা এর কিছু এক্সাম্পলসে আসবো। তো এখানে অবধি কি হয়েছে ক্লিয়ার একটু বলবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই জায়গা যদি হয়ে গেছে, তাহলে আমরা এক্সাম্পলে আসবো যে সমস্ত সাবস্টেন্স সাবলিমেশন দেখায়।
তোমরা এক এক করে বলতে স্টার্ট করো, সবাই জানো, কারোর অজানা নেই এই জিনিস। সাবলিমেশন দেখায় এমন কিছু সাবস্টেন্সের এক্সাম্পল বলতে থাকো, আমি লিখতে থাকি, বলতে থাকো। ঠিকই আছে এক্সাম্পলস যারা সাবলিমেশন দেখায়। বাংলা টার্মটা ঊর্ধ্বপাতন, তাই তো? যারা আমরা বাংলা বোর্ডে পড়েছি তারা কি পড়েছিলাম? ঊর্ধ্বপাতন, ক্লাস 10-এ বা 7-এ 8-এ। বলো, স্টার্ট করো। আরে 5 জন 5টা 6টা বলে দাও, তাহলেই তো হলো। কর্পূর বা নিশাদল হবে। কর্পূর, কারেক্ট। কর্পূরকে আমরা যেটা বলি মাথায় রাখছি সেটা হচ্ছে ক্যাম্ফোর। ঠিক, খেয়াল রাখছি কর্পূরকে আমরা প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে এই জায়গাটাকে আমরা কি বললাম? চ্যালকোলিথিক, যার বাংলা তাম্র প্রস্তর যুগ। কেমন? প্রথম কথা এটা খেয়াল রাখতে হবে। সেখান থেকে শুরু হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা বাংলা আমরা বলছি সিন্ধু সভ্যতা, সেটাকে যদি আমরা আলোচনায় আনতে চাই, প্রথম কথা এই সভ্যতা ঠিক কোন জায়গাটায় ছিল এই আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যে সিন্ধু নদ, ইন্ডাস রিভার বরাবর যে যে অঞ্চলগুলো গড়ে উঠেছে সেই সমস্ত জায়গা নিয়েই ছিল সিন্ধু সভ্যতার বিস্তৃতি। প্রথমত এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, সিন্ধু সভ্যতার অনেকগুলো শহর আমরা দেখতে পাই যে ছিল। এই যে শহরগুলো ছিল তার মধ্যে কয়েকটা কিন্তু আমাদের অতি অবশ্যই পড়তে হবে। তার মধ্যে আমরা অবশ্যই জানি হরপ্পা মহেঞ্জোদারো এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হরপ্পা মহেঞ্জোদারো এই নামগুলি অতি গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে হরপ্পা বা মহেঞ্জোদারো সেইগুলো কবে কে কিভাবে আবিষ্কার করছেন ইত্যাদি। দেখো, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধু সভ্যতা বা বলা যেতে পারে এখানে দেওয়া আছে ফার্স্ট আরবান সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া, অর্থাৎ সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক সভ্যতা। প্রথম এইটা আমাদের মনে রাখতে হবে, সিন্ধু সভ্যতা হচ্ছে নগর কেন্দ্রিক সভ্যতা, শহুরে সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা। প্রথম কথা এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আমি একটু আগেই বললাম চ্যালকোলিথিক পিরিয়ড, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ বা এটা শেষের দিকে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল বলে এটাকে ব্রোঞ্জ যুগও অনেক সময় বলা হয়ে থাকে। কেমন? আমি এই কারণেই বলছি যে এই টার্মগুলো আমাদের একটু মনে রাখতে পারলে ভালো হয়। টার্মগুলোর থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে। এবার আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটিই হচ্ছে সিন্ধু সভ্যতার মূল দুটি শহর। বাকি আরো অনেকগুলো শহর আছে, কিন্তু প্রয়োজন অনুযায়ী আমাদের কিন্তু এগুলো জানতে হবে। যেমন 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা শহর আবিষ্কার করেছিলেন মন্টোগোমারি জেলায়, যে পাকিস্তানে পড়বে রাভি নদীর তীরে। ওকে, এই পার্টিকুলার জায়গাটা আমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মন্টোগোমারি জেলায় রাভি নদীর তীরে, এই দুটি কিন্তু এখন বর্তমানে পাকিস্তানে পড়বে। কেমন? তো সুতরাং বুঝতে পারছো এটা কিন্তু আমাদের সেইভাবেই মাথায় রেখে চলতে হবে যে আজকের দিনে এটা কোথায় অবস্থিত। দ্বিতীয়ত, পরের বছরই 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো শহর আবিষ্কার করছেন আবারও বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। কেমন? তো এই যে জায়গাগুলো এইগুলোকে আমাদের একটু খেয়াল করে করে কিন্তু চলতে হবে প্রত্যেক কটাই। কেমন? আচ্ছা, মোটামুটি এরপর তোমাদের দেখতে পাবে নানা রকম ভাবে শহরের নামগুলো দেওয়া আছে, কোন শহর কোথায় অবস্থিত এরকম ভাবে লাইন দিয়ে তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। তার মধ্যে থেকে আমি এই কারণে বললাম তোমাদের হাতে মডিউল আছে কিনা সেইটার জন্য আমার জিজ্ঞাসা করা। তার কারণ হচ্ছে যে মডিউল থাকলে একটু দাগ দিয়ে নিতে পারতে, আর কিছু না। কেমন? তো দাগ দিয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে হরপ্পার নাম আসবে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করছিলাম সেগুলোই লেখা আছে, কত সালে আবিষ্কৃত হয়েছে, বর্তমানে কোথায়, এবং অবভিয়াসলি কে আবিষ্কার করেছিলেন। এইগুলো প্রত্যেকটা আমাদের কিন্তু দরকার পড়বে। কেমন? দ্বিতীয়ত, একইভাবে মহেঞ্জোদারো 1922 রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি ওই যেটা আমরা পড়লাম বর্তমান পাকিস্তানের লারকানা জেলায়। চানহুদারো, আমি ঠিক যেগুলো বলছি সেগুলোই পড়বে, বেশি কিছু পড়বার দরকার নেই। চানহুদারো এটাও পাকিস্তানে পড়ছে, দেখতেই পাচ্ছ। এখানে
এম জি মজুমদার নাম লেখা আছে, এই এমটা এন হবে, এন জি মজুমদার, কেমন? ননীগোপাল মজুমদার বা এন জি মজুমদার, এইটা একটু ভালো করে খেয়াল রেখে চলো। এটা এম হবে না, এন হবে, ঠিক আছে? এই কারণে আমি তোমাদের বললাম খেয়াল করতে একটু এটা। ওকে, এরপর সোজা চলে যাবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে কালীবাঙ্গান। কত সালে, কোথায়? বর্তমান রাজস্থানে এ ঘোষ বা অমলানন্দ ঘোষ আবিষ্কার করেছিলেন। আমি আবার বলছি, যেগুলো বলে দিচ্ছি শুধুমাত্র সেগুলোই খেয়াল রেখো, বাকি খুব যে কিছু দরকার হবে তোমাদের তা একেবারেই নয়। দেখে রেখো পড়বার সময়, কিন্তু এটুকু বলতে পারি এইখান থেকে মূলত প্রশ্ন আসবে, সব জায়গা থেকে প্রশ্ন আসবে না, এলে মূলত এখান থেকেই আসবে, কেমন? অবশ্যই আমাদের পড়তে হবে লোথাল, কেমন? আমেদাবাদ ডিস্ট্রিক্ট, গুজরাটে। খেয়াল রাখবে বিটুইন ভোগোবা অ্যান্ড সবরমতী রিভার বলা আছে, তবে আমি একটা কথা বলি, একটু সমস্যার ব্যাপার, ভোগোবা পুরনো নাম, সবরমতী এখনকার নাম। তাই অপশানে যদি থাকে যে লোথাল কোন শহরের তীরে, এই কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কিন্তু তোমাদের অতি অবশ্যই দেখতে হবে নতুন নামটা দিয়েছে না পুরনো নামটা দিয়েছে। ভোগোবা যদি বলে সেটাও ঠিক আছে, যদি সবরমতী বলে সেটাও ঠিক আছে। এবার দেখে নিতে হবে অপশন কি চাইছে, সেই বুঝে তোমাদের কিন্তু উত্তর করতে হবে। দুটোই হতে পারে, বলো বলো। বলছি ভোগাবার বা সবরমতী দুটোই হতে পারে। হ্যাঁ, দুটোই হবে, কিন্তু আমাদের দেখতে হবে অপশন কি আছে, আমাদের কিন্তু এটা অপশন বুঝে উত্তর করতে হবে, কেমন? তা না হলে কিন্তু মুশকিল আছে। এবার অপশনে ধরো দুটোই দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের বেছে নিতে হবে বোথ এ এন্ড বি, এ ধরনের অপশন রাখতেই হবে, নয়তো দুটোর অনর্থ দেওয়া হয়ে যাচ্ছে। আর যদি দেখো যে যে কোনো একটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, বা চারটে আলাদা অপশন দেওয়া আছে, ভোগোবা দেওয়া আছে, সবরমতীও দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আজকের নাম অনুযায়ী করাটাই বেটার হবে। তো একটা পুরোনো নাম, একটা নতুন নাম, আমি সেইভাবেই তোমাদের বলবার চেষ্টা করলাম, ঠিক আছে? খেয়াল রেখো অবশ্যই। এবারে চলে যাবে হচ্ছে পরেরটাতে, কেমন? পরের যে লিস্টটা আছে তার মধ্যে অতি অবশ্যই ধোলাবিরার নাম আমাদের পড়তে হবে। ধোলাবিরা এটিও গুজরাটে অবস্থিত, কেমন? আর একটা কথা ঠিক, এই যে সাইট বা শহরগুলোর নাম দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কোনো অবস্থাতেই একদিনে আবিষ্কৃত হয়নি, রাইট? কোনোটাই একদিনে আবিষ্কৃত হয়নি। একটা মিনিট, আমি প্রেজেন্টিংটাকে একটু স্টপ করে দিচ্ছি। কোনোটা একদিনে আবিষ্কৃত হয়নি, ফেজ বাই ফেজ চালু হয়েছিল, মানে আবিষ্কৃত হয়েছিল। সেই কারণে দেখবে লম্বা একটা ফেজ দেওয়া আছে। অনেক ক্ষেত্রে এই লম্বা ফেজ গুলো মানে পার্ট বাই পার্ট এটার আবিষ্কার হয়েছে বা খনন কার্য চালানো হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে একটু খেয়াল করে চলার চেষ্টা করো যে কোনটার কোন নদীর তীরে অবস্থিত, কোনটার আবিষ্কর্তাকে যদি মনে রাখতে পারো ভালো, কিন্তু তা না হলেও কোনটা কোন নদীর তীরে অবস্থিত, এই জায়গাটা একটু খেয়াল করে চললে আমার মতে ভালো হয় তোমাদের। ওকে, আচ্ছা। এবারে পরবর্তী যে নামগুলো রয়েছে তার মধ্যে একটা নাম আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো, রাখিগড়ি। এই যে নামটা, এই রাখিগড়ি নামটা একটু জরুরি নাম, কেমন? তো কেন জরুরি নাম? জরুরি নাম এই কারণে, সেটা হচ্ছে যে বর্তমানে যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের সব থেকে বা বড় বা লার্জেস্ট সাইট কোনটা, তার উত্তর এই রাখিগড়ি হয়ে যাবে, ঠিক আছে? এটা প্রথম কথা মনে রাখতে হবে। রাখিগড়ি এই কারণে ইম্পর্টেন্ট, লার্জেস্ট সাইট অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইন ইন্ডিয়া। কিন্তু যদি ইন ইন্ডিয়া কথার উল্লেখ না থাকে, ভারতে বলা নেই, বলা আছে যে সিন্ধু সভ্যতার সব থেকে বড় বা লার্জেস্ট সাইট কোনটা, ইন্ডিয়া বলা নেই, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। ফার্স্ট একটা জিনিস বোঝো, আমি সমস্ত কিছু আগে থিওরি পার্ট তোমাদের ডিসকাস করবো, তারপর কোশ্চেনের দিকে মুভ করবো। দেখো, ধরো আর একটা জিনিস, এখানে আমার সেটআপে একটা আওয়াজ হতে পারে, সাউন্ড হতে পারে, ভেবো না কিছু তোমাদের তরফ থেকে আওয়াজ হচ্ছে, আমার এখান থেকে একটা সাউন্ড হয়। ওকে, চলো। ধরো তুমি একটা পেন কিনলে মার্কেট থেকে ধরো একটা পেন কিনলে,
সেই পেনটা ধরো তুমি 5 টাকায় কিনলে। 5 টাকায় কিনে তুমি ধরো পেনটা 6 টাকায় বিক্রি করে দিলে। 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করলে। বেসিক ব্যাপার। একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝবো। 5 টাকায় কিনে তুমি 6 টাকায় বিক্রি করলে। তাহলে এই যে কিনছো 5 টাকায়, এই যে 5 টাকায় যে তুমি কিনছো এটাকে তোমার কেনা দাম। এটাকেই আমরা বলে থাকি কস্ট প্রাইস। তোমরা বাংলায় বলে থাকো ক্রয় মূল্য। এটাকেই আমরা বলে থাকি কস্ট প্রাইস। ক্লিয়ার? যেটাকে আমরা শর্টে বলি সিপি। তাহলে সিপি মানে কি? কস্ট প্রাইস। কস্ট প্রাইস। এবার এই যে 5 টাকায় কিনে তুমি এটাকে বিক্রি করছো 6 টাকায়। ক টাকায় বিক্রি করছো? 6 টাকায়। এইটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস, এসপি। শর্টে এটাকে বলা হয় সেলিং প্রাইস। সেলিং প্রাইস। সেলিং প্রাইস কেন বলা হচ্ছে? কারণ এটা বিক্রয় মূল্য। কারণ তুমি 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করছো। একদম বেসিক হিসাব যে 5 টাকার জিনিসটা তুমি 6 টাকায় বিক্রি করছো। তাহলে এখানে তুমি দেখতে পারলে তুমি 1 টাকা বেশিতে জিনিসটাকে বিক্রি করলে। এই যে 1 টাকা বেশিতে তার মানে কি? তুমি তোমার যে কেনা দামটা তার থেকে 1 বাড়িয়ে বিক্রি করেছো। তাহলে তোমার অবশ্যই লাভ হচ্ছে। বেসিক ব্যাপার। যদি কেনা দামের থেকে কম দামে বিক্রি করতে তাহলে ক্ষতি হতো বা লস হতো। কিন্তু এখানে 1 টাকা বেশিতে বিক্রি করছো। তাহলে এইটা এই যে 1 টাকা এইটা তোমার প্রফিট। তাহলে এই যে জিনিসটা পাচ্ছ তাহলে এখান থেকে মনে রাখবে আমাদের যখন সিপিটা এসপির থেকে ছোট হয় মানে এসপি অবশ্যই বড় হতে হবে, তখন তোমার যেটা হবে সেটা অবশ্যই প্রফিট হয়। অবশ্যই কি হবে তখন? আমাদের প্রফিট হবে। একদম বেসিক কনসেপ্ট। তখন আমাদের প্রফিট হবে। জাস্ট কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করতে হয় তাই আমি এখানে ইউজ করছি। আর এই যে 1 যেটা আছে এই 1টা না ভ্যালুতে, মানে এটা ভ্যালুতে কতটা প্রফিট 1, কিন্তু যদি বলা হয় পার্সেন্টেজে কত প্রফিট সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো মনে রাখবে পার্সেন্টেজে প্রফিট যদি বের করতে চাই, তখন আলাদা সিস্টেম। কি হবে? দেখো তুমি বস্তুটা বা পেনটা তুমি কিনেছো 5 টাকায়। তোমার কেনা বা তোমার কস্টিং পড়ছে 5 টাকা, তার উপর তুমি 1 বেশি দামে বিক্রি করছো। তার মানে তোমার 5 এর 1 লাভ। তাহলে 5 এর উপরে যদি 1 লাভ হয় তাহলে শতকরায় কত হবে? তাহলে এইটা হয়ে যাবে তোমার 20%। তাহলে এই জিনিসটাকেই তুমি বলে থাকবে প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? এবার এই প্রফিট পার্সেন্টেজটাকে আমরা দেখবে কিছু বইতে এই ফর্মুলা ওয়াইজ যেটা বানায় সেটা এইভাবেই যে প্রফিট পার্সেন্টেজ মানে হয়ে যায় তোমার এখান থেকে এসপি মাইনাস সিপি মানে কতটা লাভ করলে, দেখো এসপি মাইনাস সিপি করলে তোমার এখানে 1 টাকাই আসবে। সেটাই আমি উপরে পাটে লিখলাম। আর এটা সিপির উপরে মানে কেনা দামের উপরে কতটা বেশি সেটা এই ব্র্যাকেটের এইটুক। তাহলে শতকরায় কত? এই পার্টটুক যদি দেখানো হয় তাহলেই তোমার এটা হয়ে যাবে তোমার প্রফিট পার্সেন্টেজ। এটাই তোমার হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। তাহলে এই পার্টটুক তোমার বোঝা গেল। এটা গেল আমাদের প্রফিটের কেস। ঠিক এখানে যা পড়লাম তার যদি উল্টো জিনিসপত্র করি তাহলে সেটা হয়ে যাবে তোমার লসের কেস। তো খেয়াল করো, সেটাও আমরা পড়বো। ধরো এবার তুমি একটা পেন 5 টাকায় কিনছো ঠিকই, কিন্তু বিক্রি করার সময় তুমি ওটাকে 4 টাকায় বিক্রি করছো। তার মানে কি? তোমার কেনা দাম এটা, বিক্রয় মূল্য এটা। তার মানে এখানে 1 টাকা কমে বিক্রি করছো তাই নেগেটিভ দিলাম। এটা ভ্যালুতে। এটা কি বললাম? ভ্যালুতে। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো, তোমার যে সিপিটা সেটা কি হচ্ছে? সেটা বড় হয়ে যাচ্ছে এসপি থেকে। মানে তোমার কেনা দামটাই অবশ্যই বড় থাকছে তোমার বিক্রি করা দাম থেকে। তাহলে অবশ্যই বুঝতে পারছো এখানে তোমার লস হচ্ছে। তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? লস হয়ে যাবে। ক্লিয়ার? এই পার্টটুক তোমার জানা উচিত। এবার যদি বলা হয় লস পার্সেন্টেজ কত? লস পার্সেন্টেজ কত হবে? সেইটা তোমার হয়ে যাবে এই যে 1 লস হচ্ছে। 1 লস হচ্ছে কার উপরে? 5 এর উপরে। তাহলে 5 এর উপরে 1 লস, তাহলে শতকরায় কত হয়ে যাবে? এখান থেকে এটা হয়ে যাবে 20%। কত হয়ে যাবে? 20%। এইটুক তোমার আইডিয়া থাকবে। ওকে? আচ্ছা একটা সেকেন্ড, আমি তোমাদের এই সাউন্ডটা একটু মানে কমিয়ে দিই। আমি তোমাদের পরে দেখছি, হ্যাঁ? আমার এটা অ্যাকচুয়ালি সেটআপটারই একটু টেকনিক্যাল এর ব্যাপার আছে। তো ওটার জন্য একটু আওয়াজ হচ্ছে। তো এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। পরে আমি তোমাদের যখন কমেন্ট বা কিছু নেব শোনার, তখন আমি দেখে নেব ওখানে। ওকে? তখন বাড়িয়ে দেবো ওখানে। আচ্ছা এইটুকু অবধি ক্লিয়ার। লস পার্সেন্টেজ তোমার 1/5 বেসিক আমি করলাম যে 5 এর জিনিসটা 4 এ বিক্রি হচ্ছে, তার মানে 1 কম, নেগেটিভ। নেগেটিভ মানে বোঝাচ্ছে তোমার ভ্যালুতে এটা। কিন্তু পার্সেন্টেজে বললে আলাদা কেস। তাহলে এইটাকে যদি আমি লস পার্সেন্টেজের ফর্মুলা হিসাবে করি, এল পার্সেন্টেজ মানে লস পার্সেন্টেজ, তখন তো সেটা হয়ে যাবে সিপি নিচে থাকবে আর উপরে এসপি মাইনাস সিপি হবে না, এটা সিপি মাইনাস এসপি হবে। কারণ এখানে বিক্রয় মূল্য ছোট হচ্ছে, ক্রয় মূল্য বড়। তাই বড়টা আগে থাকতে হয়। তাহলে এইটা মাইনাস করলে ইনটু 100%। তাহলে এইটুক ভ্যালু তোমার অ্যান্সার হবে, এই ভ্যালুটুক। এবার কথা হচ্ছে আমরা এক্সামে এইসব দিয়ে করব না। আমাদের এক্সামের কাজ হচ্ছে রেশিও মেথড। এবার সেই রেশিও মেথডটাকে আমরা খুব ভালো করে বুঝবো। এবার একটা জিনিস বোঝো, এখানে দুটো পয়েন্ট এখানে হাইলাইট করা। এক তো তোমার সিপির কেসটা, যেটাই তুমি কিনছো সেটাকে সিপি বলা হয়, আর যেটাই বিক্রি করছো সেটাকে বলা হয় এসপি। এই পয়েন্টটুকু তোমাকে হাইলাইট আমি করলাম যে যেটায় সিপি কেনা দাম আর এটা বিক্রয় মূল্য এসপি, বেসিক ব্যাপার। আর একটা হচ্ছে এই যে পার্সেন্টেজ, যে প্রফিট পার্সেন্টেজের এই কেসটা,
আর একটা কেস হচ্ছে তোমার এই লস পার্সেন্টেজ, এই পার্টটুক আমি তোমাদের একটু হাইলাইট করি। এবার এখান থেকে খেয়াল করো, এবার এখান থেকে আরেকটা জিনিস আছে, দেখো তোমার লস হোক বা প্রফিট হোক, এই দুটো জিনিস যাই হোক না কেন সেটা অলওয়েজ কস্ট প্রাইসের উপরেই হবে, সিপির উপরেই হবে। কেন হয় সেটা একটু ডিটেলসে বুঝে নাও, অনেকে এটা জানে না বা বুঝতে পারে না। ধরো তুমি একটা বস্তুটা কিছু দামে কিনলে, সেই যে কেনা দামটা, ধরো কোনো একটা তুমি এখান থেকে বললাম একটা চকলেট কিনলে ধরো 5 টাকায়, সেই 5 টাকার উপরে কিনে তুমি সেটাকে যদি বাড়িয়ে বিক্রি করো, 5-এর থেকে বেশিতে বিক্রি করো, তাহলে তোমার লাভ হবে। 5-এর থেকে যদি কমে বিক্রি করো তাহলে লস হবে। তাহলে তোমার ডিপেন্ড করে আছে এই 5-এর উপরে, মানে কেনা দামের উপরেই। তার মানে কেনা দাম যেটা সিপি, সেটার উপরেই তোমার লাভ হবে না লস হবে সেটা ডিপেন্ড করে। তাহলে মনে রাখবে, তোমার প্রফিট হোক বা লস হোক সেটা অলওয়েজ কার উপরে হবে, সেটা অলওয়েজ সিপির উপরেই হয়, অলওয়েজ সিপির উপরেই হয়। এই পার্টটুক তোমার মনে রাখতে হবে। আর একটা জিনিস আমরা পার্সেন্টেজের ক্লাসে পড়েছি, সেটা হচ্ছে যে কোনো বস্তু, আমি সেই উদাহরণ দিয়েছিলাম মনে আছে, একটা কাঠের টুকরো আছে, এই কাঠের টুকরোটাকে যতক্ষণ না তুমি কিছু অংশ কেটে বাদ দেবে বা তার আগে অবধি কিছু বাইরে থেকে এনে যুক্ত করবে, তার আগে পর্যন্ত কমপ্লিট 100% থাকে। তাহলে মনে রাখবে, ধরো তুমি কোনো বস্তু 5 টাকায় কিনছো, এবার কেনার পরে তুমি যতক্ষণ না বাড়াবে তার আগে পর্যন্ত, বা তুমি যতক্ষণ না কমাবে তার আগে পর্যন্ত তোমার যে দামটা থাকবে সেটা অলওয়েজ 5ই থাকবে, তার মানে এটা চেঞ্জ হবে না। তাহলে এইটা অলওয়েজ 100% হয়, মানে কেনা দামটা অলওয়েজ 100%। তাহলে মনে রাখবে সিপি অলওয়েজ 100% হয়, সিপি অলওয়েজ 100% হয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সিপি অলওয়েজ কত পার্সেন্ট হবে? 100%। এটা কিন্তু একদম মিস করবে না। সিপি কত হবে? অলওয়েজ 100%। ক্লিয়ার? এইটুকে কারো কিছু আশা করি ডাউট থাকার কথা নয়। এবার আমরা নেক্সট দিকে মুভ করব। আমি বেসিক ডেফিনেশনটুকু আপাতত ডিসকাস করলাম। এবার এখান থেকে আমরা কিছু নেক্সট পার্টে যাব, বা নেক্সট যে সমস্ত জিনিসপত্র আছে এখানে রেশিওর কনসেপ্ট আমি ডিসকাস করব। ধরো আমি বললাম কোনো একটা ব্যক্তি আছে, সে 20% প্রফিটে কোনো একটা বস্তু বিক্রি করছে, তাহলে আমার রেশিওটা কেমন থাকবে? এসপি থেকে সিপি বা সিপি থেকে এসপি। মনে রাখবে 20% প্রফিট, আচ্ছা প্রফিটকে আপের হিসাবে বোঝাবো আর লসকে ডাউনের হিসাবে বোঝাবো। তাহলে এখানে তোমার 20% প্রফিটের কথা বলছে, তাহলে আপের। ক্লিয়ার? আপাতত দিচ্ছি, নর্মাল রাখো। 20% এর ফ্র্যাকশন বলে তোমরা প্রত্যেকে জানো 1/5 হয়, কারণ পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 হবে, কাটাকাটি করলে 1/5। তাহলে এখান থেকে তোমার বুঝতে পারছো যে এই যে নিচের পার্টটা, আমরা এটা তোমার পড়েছি পার্সেন্টেজ ক্লাসে, এই নিচের পার্টটার যদি 20% বের করো, দেখবে সেটার ভ্যালু অলওয়েজ এই উপরেরটা আসবে। এই নিচের পার্ট 5 আছে, তার যদি 20% করো, দেখো আমি বুঝাই, 5 থাকলো, 20% মানে আবার 1/5, কাটাকাটি করলে কত হবে? 1 হবে। তার মানে এই যে পার্টটা তোমার 1 হচ্ছে, এই পার্টটা তোমার 1 হচ্ছে। একটা সেকেন্ড একটু ওয়েট করো। তাহলে এই পার্টটা তোমার 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে নিচের পার্টটা যদি সেম পার্সেন্টেজ বের করি, সেটা উপরেরটাই আসে। তাহলে এই নিচের পার্টটাকে আমি ধরে নেব সিপি। তাহলে এইটার উপরেই 20% প্রফিট, মানে এই 1 বেশি। এটা হচ্ছে CHNG, চেঞ্জ ইন ভ্যালু। যদি প্রফিটের কথা বলে তাহলে +1, যদি লসের কথা বলে তাহলে -1। তার মানে কোনো কিছুর দাম যদি প্রথমে 5 থাকে, সেটা 20% প্রফিট মানে বেশি, তাহলে 5-এর জিনিসটা 1 বেশিতে 6-এ যাবে। 5-এর জিনিসটা 1 বেশিতে 6-এ যাবে। তার মানে এইটা যদি তোমার সিপি হয়, তাহলে ওইটা হয়ে যাবে তোমার এসপি। তাহলে এটা সিপি হয়ে গেলে এটা হয়ে যাবে এসপি। তাহলে সিপি থেকে এটা এসপি রেশিও। ক্লিয়ার? এইটুকু অব্দি বোঝা গেছে আশা করি। এবার কথা হচ্ছে রেশিওটা কেন দিলাম এর মধ্যে, জিজ্ঞাসা করো নিজের মধ্যে, এনো কোশ্চেনটাকে আমি সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। রেশিওটা কেন লিখলাম, কেন আমি শুধুমাত্র 5-6 রাখলাম না, এটা একটা ডাউট হতে পারে তোমাদের যে রেশিওটাই কেন আসলাম। কারণ হচ্ছে তোমার এই 5-এর মানটা না 500 হতে পারে, 5000ও হতে পারে, তোমার 5 লাখও হতে পারে, 6-এর মান 600 হতে পারে, 6 লাখ হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু তাদের যে রেশিওটা, সেটা বা অনুপাতটা, সেটা অবশ্যই 5 আর 6ই থাকবে। তার জন্য আমি এটাকে অনুপাত লিখেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো যে রেশিওর ব্যাপারটা। এবার এইটা গেল তোমার প্রফিটের ক্ষেত্রে। এবার আমি একটু লসের কেসটাকে দেখাই। যদি বলা হলো 40% লসে কোনো কিছু বিক্রি করা হচ্ছে, তাহলে 40% এর ফ্র্যাকশন গুলো কত হয়? 40% এর ফ্র্যাকশন গুলো হয়ে যাবে 2/5। তার মানে 5-এর উপরে 2 কমে যাবে, এটা ভ্যালু। তার মানে 5 দাম থাকলে ওটা 2 কমে 3-এ যাবে, তার মানে লস হচ্ছে। তার মানে এইটা তোমার সিপি থেকে এসপি এর রেশিও হবে। তাহলে সিপি থেকে এসপি এর রেশিও হবে। ক্লিয়ার? এই পার্টটুকু তোমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে। এবার আমি একটা ছোট্ট কোশ্চেন দিয়ে আমি তোমাদের বুঝাই। দেখো পিডিএফ এগুলো সব পেয়ে যাবে, কিছু এখন টুকতে হবে না আপাতত। দেখো আমি বললাম 12.5% প্রফিটে একটা বস্তু বিক্রি হচ্ছে।
মানে একটা বস্তু তোমার সেলিং প্রাইস বলে দিয়েছে 900 টাকা, 900 টাকায় বিক্রি করে তার বলেছে 12.5% প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? এ হচ্ছে একটা কোশ্চেন, ঠিক আছে? কি বললাম? 12.5% প্রফিট হচ্ছে কখন? যখন এটাকে 900 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে কস্ট প্রাইস কত বলো আমাকে একবার, নিজেরা সলভ করো আগে। স্যার 12.5 তো 1/8 হবে এটাকে তো? দেখাবো অ্যাপ্রোচটা কি হতে পারে, সেইটাকে ভালো করে শিখবে, শেখার জিনিস আছে। হ্যাঁ, এখানে বোঝো একটু, এখান থেকে তোমার কোয়েশ্চেনটা কি ফার্স্ট স্যার? এই পার্সেন্টেজ কেসটা থেকে তুমি বলতে পারো। এর ফ্র্যাকশন গুলো হচ্ছে 1/8, তার মানে 8 এর উপর 1 বেড়ে যাবে যেহেতু প্রফিট বলেছে, তাহলে 8 এ কেনা থাকলে 9 এ বিক্রি হয়ে যাবে, তার মানে এটা তোমার সিপি হলে এটা এসপি হয়ে যাবে। তাহলে এসপি আমার অ্যাকর্ডিং যেটা নয় সেটার অরিজিনাল মান কোশ্চেনে বলে দিয়েছে 900, তাহলে 9 এর ভ্যালু 900 হলে তাহলে এটা 100 গুণিতকে আছে, তাহলে 8 এর ভ্যালু কত গুণিতকে থাকবে? 100 গুণিতকে অরিজিনাল ভ্যালুকে দেবে, তাহলে 800 টাকা, তাহলে তার কেনা দাম কত? 800 টাকা। বোঝা গেছে? তাহলে আমাদের চ্যাপ্টার মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যে টপিকটা শুরু করছি আজকে, এই টপিকটা শুরুতেই প্রথমেই যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? আমাদের দেশের যে অ্যাবাউট 200 ইয়ার্স অফ ব্রিটিশ রুল, যেটা শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে, এবং পরবর্তীকালে এই ইন্ডিয়ার গভর্নেন্স সরাসরি ভাবে চলে আসে ব্রিটিশ ক্রাউনের আন্ডারে, সেই এন্টায়ার যে পিরিয়ড অফ ব্রিটিশ রুল, এই এন্টায়ার পিরিয়ড অফ ব্রিটিশ রুলেতে কিন্তু কোনো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে কিছু ছিল না। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে কিছু ছিল না বলেই আমরা কিন্তু আলাদাভাবে নিজেদের কনস্টিটিউশন তৈরি করেছিলাম বা আমাদের করতে হয়েছিল। তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো আমি পড়িয়েছিলাম রিলেটেড টু কনস্টিটিউশন, সেখানে পড়াতে গিয়ে প্রথমেই বলেছিলাম যে কনস্টিটিউশন আসলে কি। কনস্টিটিউশন হচ্ছে কতগুলো সেট অফ রুলস এন্ড রেগুলেশন যেটা অনুযায়ী একটা কান্ট্রিকে গভর্ন করা হয়। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের ভাবতে হবে যে তাহলে 200 বছর ধরে ব্রিটিশরা ইন্ডিয়াকে গভর্ন করলো উইদাউট কনস্টিটিউশন, তাহলে আমরা যেখানে জানি যে কনস্টিটিউশন ছাড়া একটা কান্ট্রিকে গভর্ন করা যায় না, তাহলে সেখানে কিভাবে 200টা বছর ব্রিটিশরা আমাদের দেশকে গভর্ন করলো অথচ কোনো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে কিছু নেই? এই প্রশ্নের উত্তরটা কিভাবে এটা সম্ভব হলো, এই প্রশ্নের উত্তরটা যদি এক লাইনে বলতে হয়, তাহলে ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে চলে যাওয়া পর্যন্ত তারা ইন্ডিয়াকে গভর্ন করেছে একাধিক প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের ভিত্তিতে। আমরা এগুলোকে কি বলি? প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টস, যেগুলো তোমরা প্রায় প্রত্যেকেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রির মধ্যে গিয়ে পড়ো। এবং সেই প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টগুলোর মধ্যে আমরা যাদের নাম এখানে উদাহরণস্বরূপ বলতে পারি, একদম 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়েছিল, যাকে বলা হয় রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তারপরে তৈরি হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1984, কিংবা তার পরবর্তীকালে তৈরি হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। সেই রকমই প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্যে আমরা পাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই যে বিভিন্ন যে প্রি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট গুলো ছিল, এগুলোকে আমরা এক কথায় বলে থাকি রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট মানে যে অ্যাক্ট বা আইন দ্বারা ব্রিটিশরা এই 200 বছর ইন্ডিয়াকে রেগুলেট করেছে, অর্থাৎ ইন্ডিয়াকে রুল করেছে বা ইন্ডিয়াকে গভর্ন করেছে। তার মানে হলো যে কনস্টিটিউশন না থাকলেও ব্রিটিশরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একাধিক অ্যাক্ট তৈরি করেছে, রেগুলেশন তৈরি করেছে, এবং সেই অ্যাক্ট বা রেগুলেশনের প্রভিশনকে ব্যবহার করেই তারা বছরের পর বছর ইন্ডিয়াকে গভর্ন করেছে বা রুল করেছে। কিন্তু যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম, তখন আমরা বা ইনফ্যাক্ট ইন্ডিপেন্ডেন্সের আগে থেকেই আমরা এই রেগুলেটিং অ্যাক্ট গুলোর বদলে আমাদের দেশের জন্য একটা কনস্টিটিউশনের ডিমান্ড আমরা তুলতে শুরু করেছিলাম। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে মেকিং এর প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু 15 অগাস্ট 1947 এর পর থেকে শুরু হয়নি। কনস্টিটিউশনের যে দাবিটা, কনস্টিটিউশনের যে ডিমান্ডটা,
সেটা কিন্তু আমরা 1947-এ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্রায় 10 থেকে 12 বছর আগে থেকেই কনস্টিটিউশনের ডিমান্ডটা আমরা রাখতে শুরু করেছিলাম বিফোর দি ব্রিটিশ। কারণ আমাদের কোথাও মনে হয়েছিল যে রেগুলেটিং অ্যাক্টের চেয়ে বেটার অ্যারেঞ্জমেন্ট, বেটার অপশন হচ্ছে টু হ্যাভ আওয়ার ওন কনস্টিটিউশন। এখন এই যে কনস্টিটিউশনের যে তৈরির দাবিটা, ডিমান্ডটা আমরা ইন্ডিপেন্ডেন্সের প্রায় 10 থেকে 12 বছর আগে থেকে শুরু করেছিলাম। অর্থাৎ রাফলি যদি আমরা দেখি, অফিসিয়ালি যদি দেখি, তাহলে 1935, এই 1935 থেকে টিল 1947 ব্রিটিশরা চলে যাওয়ার আগে পর্যন্ত এই 12 থেকে 13 বছর অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে। এবং এই 1947 সালের পরেও টিল 1950, অর্থাৎ পরবর্তী 3 বছর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সময়ের যে পরবর্তী 3টে বছর, এই সময়তেও পরপর অনেকগুলো ঘটনা বা ইভেন্ট ঘটে। অর্থাৎ এই 1935-এ শুরু হয়ে 1950, এই 15-16 বছরে a series of event happened in India. একাধিক ঘটনা পরপর ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার মধ্যে দিয়েই কিন্তু আমরা 1950-তে ইন্ডিয়ান কনস্টিটিউশন হাতে পেয়েছি। তাহলে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের প্রথম জানতে হবে সেই সিরিজ অফ ইভেন্টস গুলোকে, যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি আমরা আমাদের কনস্টিটিউশনকে তৈরি করেছি বা হাতে পেয়েছি। প্রথম কথাই হচ্ছে যে একটু আগেই বললাম 1935 থেকে শুরু এই ইভেন্টগুলো। ফলে কনস্টিটিউশন তৈরির ডিমান্ড বলো, কনস্টিটিউশন তৈরির যে প্রসেস বলো, সেটা অবভিয়াসলি মাচ বিফোর দি ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া শুরু হয়েছিল। এখন এই শুরুটা কোথা থেকে হলো, কিভাবে হলো? এই শুরুর জায়গাটায় যাওয়ার আগে আমরা প্রথমেই আগে যে জিনিসটা একটু বুঝে নিই, সেটা হচ্ছে কনস্টিটিউশন তৈরির ব্যাপারে আমাদের চিন্তা ভাবনাটা কি ছিল। আমরা যদি সারা পৃথিবীর বিভিন্ন দেশের কনস্টিটিউশন তৈরির হিস্ট্রি দেখি, পৃথিবীর বিভিন্ন দেশ কিভাবে তাদের কনস্টিটিউশন তৈরি করেছে, সেটার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে প্রায় সব দেশ তাদের কনস্টিটিউশনটা তৈরি করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে। ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে কনস্টিটিউশন তৈরির মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা দেশের মানুষরাই, দেশের সাধারণ মানুষরাই কিন্তু সেই দেশের কনস্টিটিউশনটা তৈরি করেছে। অর্থাৎ এভাবে বলা যেতে পারে যে ইন্ডিয়ানস উড মেক দেয়ার ওন কনস্টিটিউশন। এই যে কথাটা বললাম, ইন্ডিয়ানস উড মেক দেয়ার ওন কনস্টিটিউশন, এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপল অফ মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এই যে আমরাই আমাদের কনস্টিটিউশন তৈরি করব, এই নীতিটার উপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষে কনস্টিটিউশন তৈরি হয়েছে শুধু নয়, এই নীতিটার উপর ভিত্তি করেই কনস্টিটিউশন তৈরির ডিমান্ডটা ব্রিটিশদের সামনে রাখার শুরু করা হয় সেই 1935-এ। কেন বারবার 1935-এর কথাটা আসছে সেটা আমরা একটু পরে জানবো, কিন্তু তার আগে জেনে নেব যে কথাটা যেটা বললাম, যে দেশের মানুষ তারা কিভাবে কনস্টিটিউশন তৈরি করবে। এই যে ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছি, পৃথিবীর যে সমস্ত দেশ এই ডেমোক্রেটিক প্রসেসে তাদের কনস্টিটিউশন তৈরি করেছে, তারা প্রত্যেকেই নিজেদের দেশের মানুষদের মধ্যে থেকে একটা রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি করেছে। এই রিপ্রেজেন্টেটিভ বডির উদাহরণ ধরে নাও পার্লামেন্ট। ভারতবর্ষের লোকসভা, রাজ্যসভা যাদেরকে নিয়ে পার্লামেন্ট তৈরি, সেখানে যে এমপিরা বসে আছেন, পার্লামেন্টের যে সদস্যরা বসে আছেন, তারা প্রত্যেকেই আমার বা তোমাদের রিপ্রেজেন্টেটিভ। আমরা তাদেরকে ইলেক্ট করে আমাদের প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছি, যে কারণে পার্লামেন্টকে আমরা বলতে পারি আমাদের রিপ্রেজেন্টেটিভ বডি। এই আইডিয়াটা আমাদের মাথায় থাকা দরকার, তার কারণ আমরা যে 1935 থেকে ইন্ডিয়ার কনস্টিটিউশন তৈরির যে ডিমান্ডটা রাখা শুরু করেছিলাম, তার প্রথম অবস্থা থেকেই আমাদের বেসিক দাবিটা এটাই ছিল যে আমরাই আমাদের কনস্টিটিউশন যখন তৈরি করতে চাই, তাহলে সেটা তৈরি করার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ বডি অফ দি পিপল অফ ইন্ডিয়া তৈরি করতে হবে। একটা রিপ্রেজেন্টেটিভ বডি অফ পিপল অফ ইন্ডিয়া তৈরি করতে হবে এবং তাদের হাত ধরেই আমাদের কনস্টিটিউশন তৈরি করতে হবে। এটাই ছিল আমাদের প্রাইমারি ডিমান্ড বা প্রাথমিক ডিমান্ড। আর এই যে রিপ্রেজেন্টেটিভ বডির কথাটা বললাম, এই রিপ্রেজেন্টেটিভ বডিটারই অফিসিয়াল নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বাংলায় আমরা যাকে বলি গণপরিষদ। আমরা ইনফ্যাক্ট পরবর্তীকালে যখন এই কনস্টিটিউশন তৈরি করেছি, তখন কিন্তু এই রকমই একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছি।
যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে পিপল অফ ইন্ডিয়ার একটা রিপ্রেজেন্টেটিভ বডি, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি